শুধু এই লাইনের ওপাশে জন্ম হয় একজন মানুষ 10 বছর কম বাঁচে। এই গলিটা এত ছোট যে আমি এক হাতও ছড়াইতে পারতেছি না। এখানে একটা বেড আছে, একটা টেবিল ফ্যান আছে, আর এই পাশে হচ্ছে 2টা ওয়ার্ডরোব আছে। এখানেই হচ্ছে তারা রান্না করে, এখানেই তারা ঘুমায়। আপনার কি মনে হয় এই রুমের ভাড়া কত হতে পারে? নামঘর 5টা ছেলে মেয়ে কাজ করে খালি আর বাবাই। এগুলো হচ্ছে পানির পাইপ, আর এই পানির পাইপগুলো ড্রেন দিয়ে যাচ্ছে। আজকে আমি আসছি স্বপ্নের শহর অর্থাৎ ঢাকা, যেখানে সবথেকে বেশি মিলিয়নিয়ার এবং সবথেকে বড় বিল্ডিংগুলো আছে, যেখানে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ বাংলাদেশ, সেখানে আছে বাংলাদেশের সবথেকে বড় এবং সবথেকে পলিউটেড স্লাম। করাইল, পিনকোড 1213। আজকে আমরা ডিসকভার করব এবং আপনাদের সামনে প্রেজেন্ট করব এই ইসলামের প্রতিটা লেন, প্রতিটা কর্নার, প্রতিটা ভয়েস। তাহলে কি আপনারা আমার সাথে আসবেন? অলরেডি বৃষ্টি শুরু হয়নি, তার আগে এখানে পানি চলে আসছে। সো বৃষ্টি আসলে আই ডোন্ট নো এখানে কতটুকু পানি জমে যাবে। এই গলিটা তাও একটু বড় আছে, সামনে আরো অনেক গলি আছে যেখানে এক হাত তো দেওয়া যায় না এইভাবে করে। আচ্ছা, এই ময়লাগুলো বনানী থেকে হচ্ছে এইখানে আসে। এটা হচ্ছে করাইলের একটা বস্তির এরিয়া। সো সবগুলো ময়লা এখানে ডিসপোজাল করা হয়। বনানী থেকে হাউসের থেকে প্রত্যেকটা হাউস থেকে দামানি দামগার ডাইলে ডাইলে হরালি হয় আমরা টাঙ্কারে। জাস্ট গলিটা দেখেন, এখানে আমি আমার পুরো হাতও ছড়াইতে পারতেছি না। করাইলে বেশিরভাগ গলি এরকম হয়। আচ্ছা, আমরা এখন আছি করাইলের একটা প্রথম অংশ। যদি আমি বলি, আমাদের সামনে ওইখানে হচ্ছে মহাখালী, ওয়ারলেস, তিতুমির কলেজ, এই পাশটায় হচ্ছে বনানী। তো আমরা এই পাশ থেকে ধরলে করাইলের এটা হচ্ছে প্রথম অংশ। আমাদের পিছনে ওটা হচ্ছে গোডাউন বস্তি এরিয়া বলে, তার সামনে যেটা আছে ওটা হচ্ছে বেদে বস্তি বলে। আর আমরা যদি হাতের বাম পাশে যাই, এটা হচ্ছে ওয়ারলেস থেকে বাম পাশে ঢুকলে এটা হচ্ছে আপনার করাইল আদর্শনগর বলে, বেলতলা এরিয়া। এইখান থেকে আমরা যদি বলি 90 একর জায়গা জুড়ে আমাদের করাইল বিস্তৃত। তো এটা সর্বনিম্ন যত মানুষ আছে, সর্বনিম্ন আয়ের মানুষ, তারা এখানে বাস করে। এখানে চায়ের দোকান আছে, এখানে হচ্ছে গ্যারেজ আছে, রিক্সা চালক, এরাই এইভাবে বাস করতেছে। তো আমরা এটা হচ্ছে প্রথম আমাদের মানে ঢুকতেছি। তো আপনি যখন ভিতরে যাবেন, আপনি ঢুকে আবার মনে হয় বের হয়ে আসতে পারবেন, এরকম আমার মনে হয় না। করাইলের প্রতিটা ঘর প্রায় এরকমই হয়। প্রতিটা ঘরে এরকম একটা বেড থাকে, তার পাশে রান্না করার জন্য জায়গা থাকে এবং পাশে ওয়াশরুম থাকে। এখানে মানুষ ঘুমায়, এখানে মানুষ রান্না করে, এখানে মানুষ ওয়াশরুমে যায়। এখানে কয়জন থাকে? 6 জন। কে কে থাকে এই রুমে? আমার শাশুড়ি, আমি, আমার হাজবেন্ড, আমার 3টে বাচ্চা, একটা মেয়ে, 2টা ছেলে। এই রুমে 6 জন কিভাবে থাকে? 3 জন উপরে থাকে, 3 জন নিচে থাকে। এটা হচ্ছে গুতারাঘাট। এইখান থেকে করাইলের মানুষরা যাতে কর্মস্থলে যায়। এখানে হচ্ছে গুলশান, আমার সোজা হচ্ছে নিকেতন, এবং এই পাশে হচ্ছে মহাখালী। আমি এখন আসছি এই করাইলের একমাত্র পাঠাগার, যার নাম হচ্ছে শহীদ রুমি স্মৃতি পাঠাগার। আমাদের এটা লাইব্রেরিটা প্রতিষ্ঠিত হয় 2014 সালে। এরপর থেকে নিয়মিতভাবে সমাজ পরিবর্তনের লক্ষ্যে মূলত পাঠাগারটা কাজ করে যাচ্ছে। এবং আমরা এখানকার ভাড়াটা যেটা আমরা জোগাড় করে থাকি, আমাদের এখানে যারা আসে সকলেই স্টুডেন্ট ম্যাক্সিমাম। তো তারা আসলে তাদের টিফিনের টাকা বাঁচায়, তাদের পকেট থেকে টাকা দিয়ে মাস শেষে সর্বনিম্ন 30 টাকা করে দিয়ে আমরা মূলত যেই টাকাটা ওঠে, তো সেই সকল সদস্যরা সব ওই টাকাটা দিয়ে আমরা রুম ভাড়াটা দিয়ে এই পাঠাগারটা চলে। হ্যালো, সবাই কেমন আছো? এটা লেখার পর কোনটা কি আমাকে একটু বলো তো। তারপর এগুলো হচ্ছে ফ্রেশ পানির পাইপ, আর এই পাইপগুলো একদম ড্রেনের পাশ দিয়ে যাচ্ছে। তো অবভিয়াসলি এটা সেফ না। আমি এখন করেলের আরেকটা ঘরে আসছি। এই ঘরটা আরও ছোট,
এখানে জাস্ট একটা কাঠের বেড আছে আর এখানে রান্নার জন্য জায়গা। পরিস্থিতি এমন যে দাঁড়ানোর মতো এখানে জায়গা নেই, মানুষ এখানে ঘুমায়, এখানেই রান্না করে, এভাবে তাদের দিন কাটে। এখানে ঘরগুলো এত কাছাকাছি যে আলো আসার পর্যন্ত জায়গা নেই। যেখানে সূর্যের এত আলো, সেখানে এই গলিতে একটা ফোঁটাও আলো আসতেছে না। যদি আমার ফেস আপনাকে দেখাইতে হয় তাহলে আমাকে লাইট জ্বালিয়ে দেখাইতে হবে, ঠিক এমনভাবে দেখাইতে হবে আমাকে। আসলে অনেকেই বলে আমাদের করাইলে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়। আগুনে পুড়ে ছাই রাজধানীর মহাখালীর করাইল বস্তিতে। আচ্ছা, এটা করাইলের আরেকটা রুম। আমি আপনাকে আগে দেখাই এই রুমে কী কী আছে। একটা বেড আছে, একটা টেবিল ফ্যান আছে, আর এই পাশে হচ্ছে 2টা ওয়ার্ডরোব আছে। এখানেই হচ্ছে তারা রান্না করে, এখানেই তারা ঘুমায়। আপনার কি মনে হয় এই রুমের ভাড়া কত হতে পারে? বলবো, এই রুমের ভাড়া 7,500 টাকা। জাস্ট রুম শুরু হইতেই শেষ। যেমন ধরেন আমগর 5টা ছেলে মেয়ে কাজ করে খালি আর বাবাই, আর তো কাজের কোনো লোক নাই। আমিও বেকার, আমার ছোট সন্তান নিয়ে আমি বাসায় থাকি। তাহলে একজনে কাজ করে 6-7 হাজার টাকা, 7,500 টাকা রুম ভাড়া। এর মধ্যে আরো খাওয়া দাওয়া, ওষুধপাতি, এই সেই অনেক ধরনেরই ঝামেলা আছে। মানুষের জীবন পরিচালনা করতে যাবতীয় যা যা প্রয়োজন হয় করাইলে সব পাওয়া যায়। করাইলে প্রায় 3000 বিজনেসেস রান হচ্ছে এই মুহূর্তে। এটা হচ্ছে কাপড় পট্টি, এখানে জামা কাপড় বিক্রি হয় এবং এখানকার বেশিরভাগ জামা কাপড় করাইলের মানুষরাই কিনে, এবং এটা করাইলের মধ্যেই অবস্থিত। আমার পিছে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ঘরগুলোর সামগ্রী আসলে কোথা থেকে আসে? এই দেখেন, এটা হচ্ছে টিনের দোকান। এই ঘরে সামগ্রীর টিনগুলো হচ্ছে এখান থেকে নেওয়া হয়, এবং এই পাশে হচ্ছে কাঠের দোকান, এখান থেকে হচ্ছে কাঠ নেওয়া হয়, এবং এভাবেই করাইলের প্রায় প্রতিটা ঘর তৈরি হয়। এই জুতাগুলো করাইলেই বানানো হয়। কাকা, এটা কিভাবে বানাচ্ছেন আমাকে একটু প্রসেসটা বলো। এই যে অরিজিনাল চামড়া প্রথম দেওয়া হয়, তারপর নিচের একটা আস্তর দেওয়া হয়, আস্তর দেওয়ার পরে আঠা লাগায় বসানো হয়। এভাবে বানানো হয়। উপরের কাজটা আমাদের হাতে হয়, আর নিচের কাজটা আরেকজনের হাতে হবে। ও আচ্ছা, আমরা তাহলে নিচের প্রসেসটা আরেকজনের হাতে দেখি কীভাবে বানাই। আমার হাতে এই জুতাটা আছে এবং উনি এই জুতা নিয়েই কাজ করতেছেন। আসেন ওনার মুখে শুনি এখন উনি এটা কি করতেছেন। এই যে দেখেন আমি কিভাবে করতেছি। এই যে দেখছেন, এইভাবে আপনি দিয়া সুন্দর করে, এটারে বলে পিউসলের মাল, এমনি 2700-2800 টাকা লাগে। আর আপনার আমরা একবারে সীমিত প্রাইসে এখানে আপনার বিক্রি করি, দাদা সোজ। ঠিক আছে। আচ্ছা, উনি এই জুতাটাই বানাইলো মাত্র। ওখান থেকে প্রথমে এই জিনিসগুলো বানানো হয়েছে, এরপরে এখানে এসে অ্যাসেম্বলি করা হয়েছে। ওইটারে বলে আপার। এই আপনার আপারটা একজনে বানায়, আর আপনার সোলগুলো আমরা বানাই। আরো কারিগর আছে, ঠিক আছে, পিছনে আমাদের আরো কারিগর আছে। আচ্ছা আচ্ছা, আমরা বুঝতে পেরেছি। এভাবে হচ্ছে করাইলে এই জুতাগুলো বানানো হয়, করাইলের মানুষ এই জুতাগুলো পরে। এবং শুধু এটাই না, এই পাশে যে গুলশান বনানী আছে তারাও এই জুতাগুলো পরে। এটা হচ্ছে করাইলের সব থেকে জনপ্রিয় মিষ্টির দোকান, এটার নাম হচ্ছে সচিন মিষ্টির ভান্ডার। এই দোকানটা প্রায় 18 থেকে 19 বছর আগে প্রতিষ্ঠা করা হয়েছে, এবং এই দোকানটা ফেমাস এর কারণ আছে। এর কারণ হচ্ছে ওরা নিজস্ব খামারের দুধ ইউজ করে এই মিষ্টিগুলো বানায়। মিষ্টির দোকানের খামারে যাচ্ছি গাভীগুলো দেখার জন্য। তো অ্যাজ ইউ ক্যান সি, এগুলো হচ্ছে এই খামারের গাভী। এই গাভীর দুধগুলো দিয়েই তারা হচ্ছে মিষ্টি বানায়, এবং সেই কারণে এই মিষ্টিগুলো এতটা ফেমাস এবং এতটা সুস্বাদু হয়। করাইলটা যদি আমরা বলি 10টা বস্তি না, এটা হচ্ছে ভুল। করাইলটা যেহেতু 90 একর জমির মধ্যে অবস্থিত, তো এটা বিশাল বড় একটা এরিয়া। তো আমরা যদি বলি যে বনানী বা গুলশান, ওইখানে তো বিভিন্ন রোড ওয়াইজ আলাদা আলাদা ব্লক, রোড নাম্বার এইভাবে আলাদা আলাদা করা আছে, যেভাবে আমরা চিনতে পারি। কিন্তু আমরা করাইলকে চিনবো কীভাবে? 90 একর জমির ভিতরে তো এরকম সরকারিভাবে চিহ্নিত করা নাই রোড দিয়ে যে এত নাম্বার রোড, এত নাম্বারই। কিন্তু 4টা ভাগে বিভক্ত আছে, 4টা ক ব্লক, খ ব্লক, গ ব্লক, ঘ ব্লক। এই ব্লকের মাধ্যমে এই ব্লকের ভিতরেই হচ্ছে আমাদের 10টা নামে আমরা পরিচিত, যেমন হচ্ছে করাইল এরশাদ মাঠ, জামাই বাজার,
বউবাজার, তারপর হচ্ছে কুমিল্লাপট্টি, বেদেপট্টি, বেলতলা, তারপরে হচ্ছে আপনার বরিশালপট্টি, ভোলায়াপট্টি, এরকম পট্টি এই বিভিন্ন নামে পরিচিত, যে করাইলের কোথায় কোন এরিয়া। যেটা যেভাবে আমরা হচ্ছে যদি বলে যে আমরা কুমিল্লাপট্টি আছি, যে কাউকে বললে কুমিল্লাপট্টি দেখায় দিবে। তো এইভাবেই হচ্ছে আমরা করাইলটাকে চিনে থাকি। করাইলে যেহেতু 90 একর জমি, তো আমাদের সরকারিভাবে তো ওইভাবে ব্যবস্থা নাই যে আমরা রোড ওয়াইজ এত নাম্বার রোড, এত নাম্বার ব্লক, এইভাবে নাই। কিন্তু 4টা ভাবে বিভক্ত, কবলক, খবলক, গবলক, ঘবলক, এইভাবে হচ্ছে আমরা পট্টি নামে পরিচিত। এইভাবেই হচ্ছে করাইলটা বিস্তৃত আর কি। করাইলে অনেকগুলো স্কুলের মধ্যে এটাও একটা স্কুল। এখন বিকাল হয়ে গেছে, তাই স্কুলটা বন্ধ। তবে আমি আপনাকে বাহির থেকে দেখানোর চেষ্টা করি ক্লাসরুমগুলো কেমন হয়। তো এই পাশে একটা ক্লাসরুম আছে, আর এই পাশে হচ্ছে পুরুষদের জন্য ওয়াশরুম, এবং এই পাশে হচ্ছে বালিকাদের জন্য ওয়াশরুম। আচ্ছা, আমরা বাহিরে যাই, দেখি কোনো স্টুডেন্ট পাই কি না। আসতেছে, চলো আমরা এখন কাউকে জিজ্ঞেস করে দেখি। তুমি কি স্কুলে পড়ো? তুমি কোন ক্লাসে পড়ো? 4। তোমার স্কুলে আসতে কেমন লাগে? ভালো। তুমি বড় হয়ে কি হতে চাও? ডাক্তার। আমরা জানি শিশুদের মেধাবী বিকাশের জন্য এবং শারীরিক সমৃদ্ধির জন্য একটা মাঠ খুবই প্রয়োজন। আমার পিছে করাইলের একমাত্র মাঠ অবস্থিত। এই মাঠটা এর আগে বড় ছিল, অনেক বড় ছিল, যেখানে এক সাইডে ক্রিকেট খেলা যেত এবং আরেক পাশে ফুটবল খেলা যেত। তবে বর্তমানে বিভিন্ন স্থাপনা তৈরি করার কারণে এই মাঠটা অনেক ছোট হয়ে গেছে। আমার সামনে হচ্ছে ওয়াসার একটা পাম্প দেওয়া হয়েছে। তাছাড়া আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাও একটা বিল্ডিং করা হয়েছে এখানে। সো এগুলো কারণে এই মাঠটা অনেক সরু হয়ে গেছে। তাছাড়াও আমার পিছে আরও 2-3টা বিল্ডিং তোলা হয়েছে, এবং সেই কারণে এই মাঠটা অনেক ছোট হয়ে গেছে। 1961 সালের পাকিস্তানের শাসন আমলে জায়গাটি টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ডের জন্য বরাদ্দ ছিল। তখন জায়গাটি শুধুমাত্র ব্যক্তিগত মালিকানায় ছিল, তবে পিএনডি নামে একটি বোর্ড এই জায়গাটি ব্যবহার করত। কিন্তু 1990 সালে এই চুক্তির ব্যত্যয় ঘটিয়ে পিডাব্লিউডি নামে একটি বোর্ডকে এই জায়গাটি বরাদ্দ দেওয়া হয়। তো মোটা দাগে আজকের করাইল বস্তির স্টেক হোল্ডার মূলত 3টি। একটা হচ্ছে টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড, আরেকটা হচ্ছে পিএনডি, আরেকটা হচ্ছে পিডাব্লিউডি, এবং সর্বশেষ হচ্ছে এখানকার ব্যক্তিগত মালিক। আমরা সারাদিন আজকে করাইলে ছিলাম, অ্যান্ড সারাদিন আমি চেষ্টা করেছি করাইলের প্রতিটা দিক আপনাদের সামনে তুলে ধরার জন্য। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে আমাদের সাথে অনেক ঘটনা ঘটেছে যেটা আমি বলতে পারতেছি না এই মুহূর্তে। সো আই হোপ আপনারা ভিডিওটা এনজয় করেছেন। এইটা বাংলাদেশের প্রথম করাইলের ডকুমেন্টারি ভিডিও ছিল, অ্যান্ড আই হোপ ভিডিওটা আপনাদের খুবই পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।